হ্যালো, ওয়েলকাম সবাইকে এনটিভির আমাদের ক্যারিয়ার ভিত্তিক শো আইএস জার্নিতে। আমি মোস্তাকিম আপনাদের সাথে রয়েছি থ্রু আউট দ্য সিরিজে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে অ্যাপ্রোচ। এক্সাম অ্যাপ্রোচ আপনার কেমন হবে? আমাকে অনেকেই এসএমএস করেছেন এবং অনেক কমেন্টে এসেছে আমাদের, তা হচ্ছে 3টি প্যাসেজ একসাথে থাকলে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব। আমরা বিফোর গোয়িং থ্রু দ্য এমসিকিউ এবং ম্যাচিং সেন্টেন্স এন্ডিংয়ের আগে আমরা এই এপিসোডটি করছি তাদের জন্য যাদের এক্সাম একদম সামনে। আমাদের যখন 3টি প্যাসেজ থাকে তখন সবারই একটা কমন একটা অভিযোগ, সেটা হচ্ছে আমরা সময় পাই না, টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না কারণ আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি পারফর্ম করতে পারছেন না। মূল রিজন হচ্ছে আপনি স্কিল অ্যাপ্লাই করতে পারছেন না। সো স্কিল অ্যাপ্লাই করতে না পারলেও আরও অনেক টেকনিক অবলম্বন করেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা যায়। তো আমাদের আজকের এপিসোডটি তাদের জন্য যাদের এক্সাম একদম কাছে, এবং তারা এই এপিসোডটি দেখে শিখবেন কিভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারি। লেটস গো। প্রথমেই আপনার যে কাজটি হবে সে কাজটি হচ্ছে আপনি প্রতিটা প্যাসেজের টাইটেলগুলো দেখে আসবেন। দেখেন, এটা হচ্ছে আরবান ফার্মিং। দেন সেকেন্ড প্যারায় গিয়ে আপনি দেখুন, এটা হচ্ছে ফরেস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা, পেনসিলভেনিয়া ইউএসএতে। মেবি এটা একটা ডিসকার্সিভ এসে, উই ডোন্ট নো। ওকে, দেন কাম টু দ্য পয়েন্ট, কনকারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেম। এটা একটা বিষয় নিয়ে আলোচনা, তো মেবি এটাও একটা আর্গুমেন্টেটিভ অথবা একটি ডিসকার্সিভ এসে হতে পারে। তো এখান থেকে আপনার প্রথম জব হচ্ছে উইদিন 30 সেকেন্ডস কোনটি সবচেয়ে সহজ প্যাসেজ অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাসেজ সেটি খুঁজে বের করা। যেমন এখানে আমাদের আরবান ফার্মিং হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ। সো আমরা এখন এই প্যাসেজটি সলভ করব বলে ডিসাইড করব। দেন আমরা এখন যেটা কাজটা করব, যেহেতু এটি একটি ডেসক্রিপটিভ এসে, আমরা এখান থেকে একটা জেনারেল আইডিয়া নেব। এখন জেনারেল আইডিয়া আমরা কিভাবে নিতে পারি? আমরা প্রত্যেকটি প্যারার ফার্স্ট লাইনের আলোচনাগুলো অর্থাৎ কিওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করে যাব। ওকে, সো দ্যাট আমরা বুঝতে পারি কোথায় কী নিয়ে আলোচনা রয়েছে বা একটা আইডিয়া নিতে পারি। তার আগে কিন্তু অবশ্যই সাবটাইটেল পড়তে ভুলবেন না। দেন লাইক দিস, আমি যেমন আন্ডারলাইন করছি, আপনিও ঠিক একই কাজটা করবেন। ভার্টিক্যাল ফার্মিং অ্যান্ড অ্যারোপনিক গ্রোয়িং টাওয়ার্স। দেন দ্য রিয়েল লাইফ শোকেস, হার্ডি ফ্লারিশিং আরবান এগ্রিকালচার কনসালটেন্সি। এরকম আপনি কিন্তু প্রত্যেকটি প্যারা ফার্স্ট লাইন আন্ডারলাইন করবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, ফার্স্ট লাইন আন্ডারলাইন করে যখন আপনি লাস্ট প্যারায় চলে যাবেন তখন দেখবেন আপনার কিছুই মনে নেই। আপনি তখন আরেকবার এই ওয়ার্ড যেগুলো আপনি আন্ডারলাইন করে গেছেন সেই ওয়ার্ডগুলোর দিকে আপনি এবার লুক অ্যাট করেন। এই লুক অ্যাট করলে আপনার একটা আইডিয়া তৈরি হবে এই প্যাসেজটা সম্পর্কে। এটাকে আমরা বলি জেনারেল আইডিয়াস। আমাদের 2 মিনিট শেষ হয়ে গেছে এই কাজটি করতে। সো আমাদের হাতে কিন্তু আর 18টি মিনিট রয়েছে, এবং আজকের এপিসোডটি আমরা তাদের জন্যই করছি তারা ব্যান্ড 6 পেতে চান আইএলটিএস রিডিংয়ে। দেখুন, পার্থক্য কিন্তু একদম কাছে। যেমন 8টি রাইট করতে পারলে আপনার ব্যান্ড 6, 9টি রাইট করতে পারলে 6.5, আর 10টি রাইট করতে পারলেই কিন্তু ব্যান্ড 7। সো আমরা প্রথমে 8টি রাইট করব, তারপর 9টি রাইট করব, তারপরে আমরা 10টি রাইট করার চিন্তা করব। দেন আমি কোশ্চেসগুলোর দিকে একবার লুক অ্যাট করলে দেখতে পাই যেখানে গ্যাপ ফিলিং রয়েছে, টেবল রয়েছে এবং নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন রয়েছে। সো আমাদের প্রথম জব হচ্ছে যেখানে কিওয়ার্ড ভালো সেটা আমরা আগে সলভ করব। সে ফর এক্সাম্পল, আমরা একটু আগে কি মনে আছে আমাদের, আমরা দেখে আসলাম ইন্টেন্সিভ ফার্মিং এবং অ্যারোপনিক আরবান ফার্মিং। কাজে আমি কুইক ডিসাইড করব যে আমি এই দুইটা আগে সলভ করব, অর্থাৎ এই গ্যাপ ফিলিংটা আমি আগে সলভ করব। এই গ্যাপ ফিলিং সলভ করতে গেলে আমি কিছু ক্লুজ নিয়ে ডিসকাশন করতে পারি, যে ক্লুজগুলো আমরা এপিসোড নম্বর 3তে ডিসকাস করে এসেছি। যেমন ওয়াইড রেঞ্জ অফ, আপনার প্রথম জব হবে এই ওয়াইড রেঞ্জের উপরে একটা সিনোনিম খোঁজা। যদি না পান তাহলে আমি এই লাইনটা পড়ে আমাকে অ্যান্সার করতে হবে। লাইক দিস আমাদের দেখে আসুন আমাদের এপিসোড নম্বর 3 কিভাবে আমরা গ্যাপ ফিলিং সলভ করি। সো যখন আমাদের এই টেবল সলভ করা শেষ হয়ে গেল, এখানে বেসিকলি 4টি কোশ্চেন রয়েছে। আপনি 6 মিনিট 7 মিনিট সময় নিতে পারেন, তাহলে আমাদের কিন্তু মোটা দাগে 10 মিনিটস গান, অর্থাৎ আমাদের হাতে 10 মিনিট নেই, আর 10 মিনিট রয়েছে। এখন এই 10 মিনিটের জন্য আমরা এবার গ্যাপ ফিলিং সলভ করতে চাই। এই গ্যাপ ফিলিংগুলো লেখাই আছে আরবান ফার্মিং ইন প্যারিস। এখন প্যাসেজের টাইটেলটা যদি লক্ষ্য করেন, আরবান ফার্মিং ইন প্যারিস নিয়ে কোথায় আলোচনা রয়েছে, এই দেখেন আপনি একটু আগে পড়ে এসেছিলেন না, সাদার্ন প্যারিস। তার মানে এইগুলোর অ্যান্সার প্যারাগ্রাফ এ থেকে শুরু হয়েছে। এখন আমাদের এই 3টে কোশ্চেন সলভ করব আমরা। এই 3টে কোশ্চেন সলভ করতে গেলে আমাদের সময় মেবি আরও ধরেন
5 মিনিট বা 6 মিনিট চলে গেল, কাজে 15 মিনিট আমাদের হাত থেকে নেই, এখন রয়েছে মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমরা এবার কুইক লুক অ্যাট করব আমাদের ট্রু ফলস নট গিভেনগুলোতে, এবং এটা তো সত্য আলোচনা, সেটা হচ্ছে এই 5 মিনিটের মধ্যে কিন্তু কখনোই সবগুলো কোশ্চেন অ্যান্সার করা পসিবল নয়। সো লেটস সি আমরা কোনগুলো অ্যান্সার করতে পারি। যেমন আমরা একটু আগে দেখলাম যে অ্যারোপনিক ফার্মিং নিয়ে আলোচনা রয়েছে সেকেন্ড প্যারাগ্রাফে, ইকুইপমেন্ট, সো সলভ দিস ওয়ান। দেন ইলেকট্রিসিটি, দেন দিস ওয়ান, অ্যাবোভ আর বিলো গ্রাউন্ড। সো আমাদের এই 3টে প্রশ্নের অ্যান্সার আমরা খুব মনোযোগ দিয়ে 5 মিনিটের মধ্যে অ্যান্সার করব। তাহলে আমাদের 20 মিনিট শেষ। এখন ঘটনাটা কি দাঁড়ালো দেখেন, আপনার দিস ওয়ান ইজ অ্যান্সার ট্রু। আপনার যদি দিস ওয়ানের অ্যান্সারও ধরেন ট্রু হয় আর দিস ওয়ান অ্যান্সার হয় ফলস, তার মানে কি নিশ্চিতভাবে 3টের মধ্যে নট গিভেন রয়েছে, যে কোনো একটি অথবা 2টি, লাইক দিস। এইভাবে আপনি একটা যেটাকে বলা হয় এডুকেটিভ গেস, এই গেসটা করবেন। তাহলে দেখুন আপনি যদি মনোযোগ দিয়ে সলভ করুন, আপনার টার্গেট হচ্ছে 8টি। সো এখানে 1 2 3 4 4টের মধ্যে ধরুন আপনার অ্যাকুরেসি খারাপটা আপনার 3টি হয়েছে, এবং এখানে 3টির মধ্যে আপনার 2টি হয়েছে, 3 2 5, এবং এখানে 6 7 8, আর এখান থেকে তো একটা হয়ে যাবে। অর্থাৎ আপনি চাচ্ছিলেন 8টি, কোনোভাবে আপনি ইচ্ছা করলেও এই ধরনের প্যাসেজে 9টির নিচে নিজেকে নামাতে পারবেন না। সো দিস ইজ কল টেকনিক্স টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি টাইমটা ম্যানেজ করবেন। ওকে, এবার চলুন ঠিক এইভাবে সলভ করার পরে আমরা সেকেন্ড প্যারাই অর্থাৎ সেকেন্ড প্যাসেজে চলে যাই। যখন আমরা দ্বিতীয় প্যাসেজে মুভ করব তখন যে বিষয়টা দেখতে পাবো সেটি হচ্ছে কি এই প্যাসেজটি কোন টাইপের প্যাসেজ। চলুন আমরা পড়তে পড়তে উদ্ধার করে ফেলবো প্যাসেজটি কোন টাইপের। সো ডেফিনেটলি এটা একটি ডেসক্রিপটিভ প্যাসেজ নয়। সো আমরা প্যাসেজ এবং প্যাসেজের টাইটেলটি পড়লাম, পড়ার পর আমাদের প্রথম জব হচ্ছে প্রতিটি প্যারার ফার্স্ট লাইন পড়া। খুব মনোযোগ দিয়ে, এবার কিন্তু আমরা কিওয়ার্ড আন্ডারলাইন করছি না গাইস, এবার কিন্তু আমরা মনোযোগ দিয়ে পড়ব এই প্যারাগ্রাফের থিম কোনটি। তাহলে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ব। যেমন আমি একটি সলভ করে আপনাদেরকে দেখাই এবং পাশাপাশি নোট টেক করব। সো এখানে কি বলা হচ্ছে, দ্য ট্রি ভ্যালুস ডিপেন্ড, একটা ট্রি ভ্যালু ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলোর উপরে, স্পেসিস, সাইজ, অনেক কিছুর উপরে। এবং লাস্ট লাইনে বলা হচ্ছে যদি একটা ট্রি সাফার করে ব্ল্যাক নট ডিজিজে তাহলে এটার ভ্যালুটা টিম্বারে ডিক্রিজ করে, কিন্তু উড ওয়ার্কাররা এইটা দিয়ে ইন্টারেস্টেড ফিল করে, তাহলে একটা ডিজিজ আসতেছে কিন্তু তাদের কিন্তু হার্ম করতেছে কিন্তু আবার উপকারও করতেছে। তাহলে এখানকার আলোচনাটা কি দেখেন, ট্রি ভ্যালু নিয়ে আলোচনা, আপনি একটা সাইড নোট করবেন কিন্তু ডেফিনেটলি, এবং আপনার ভাষায় ছোট ছোট করে নোট টেক করতে পারেন। তারপর ডিজিজ, যেমন আমি DIS লিখে রাখবো, ডিজিজ, দেন বাট এটা বেনিফিট করে, বেনিফিট, ব্যাস, দিস ইজ ইউর সাইড নোট। দেন আবার আমরা চলে যাই হচ্ছে প্যারাগ্রাফ বিতে। ইন দ্য পাস্ট পেনসিলভেনিয়া ল্যান্ড ওনাররা তারা ইন্টারেস্টেড ছিল এটিতে অ্যাজ হাই কোয়ালিটি টিম্বারের ব্যাপারে। তাহলে এখানে পাস্টের আলোচনা, হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট, সো ইজ হিস্ট্রি, সো পাস্ট। ওকে, ম্যানেজমেন্ট দ্যাট স্পেশালি আমাদের আবার লাস্ট লাইনে চলে যেতে হবে, যারা টার্গেট করতো লো ইউজ উডগুলোকে, তারা ল্যান্ডলর্ডদেরকে হেল্প করতো ম্যানেজ করতে ফরেস্টের হেলথ ইস্যু, উড এনার্জি মার্কেট হেল্প প্রমোট দিস। তার মানে কিভাবে এই ফরেস্টটা ম্যানেজ করা হতো সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে, হাউ দ্য ফরেস্ট ম্যানেজ, ওকে, ম্যানেজমেন্ট ইন দ্য পাস্ট। সি, আমি এভাবে নোট টেক করতে থাকবো এবং পড়তে থাকবো, এবং পড়ার পরে দেখবেন যখন আপনি লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছেন তখন আপনার প্রথম প্যারাগ্রাফের কিছুই মনে নেই, তখন আপনি আবারও এই নোট টকগুলো দেখলে আপনার মনে পড়ে যাবে এই পুরো প্যাসেজের থিম কোনটি। আসলে এই ধরনের প্যাসেজে আপনাকে প্রথমে থিম নিয়ে নিতে হয়। দেন এই কাজটি করতে গিয়ে আপনার মিনিমাম 5 মিনিটস কাউন্ট, অর্থাৎ আপনার কাছে রয়েছে 15 মিনিট। মোটেই আপনি ভয় পাবেন না যে 5 মিনিট চলে গেল আমি একটা অ্যান্সারও করতে পারিনি, ব্যাপারটা কিন্তু এরকম না, বরং এই 5 মিনিট আপনার আরও 5 মিনিট সেভ করে দিয়েছে। কিভাবে? এবার দেখুন আপনার ম্যাচিং ইনফরমেশন। এই যে ম্যাচিং ইনফরমেশন আমরা একটু আগে পড়লাম, অনেকগুলো অ্যাসপেক্ট যেটা কন্ট্রিবিউট করে একটা ট্রির অর্থে, আপনি দেখবেন এখানে সবগুলো ম্যাচিং ইনফরমেশন পড়বেন, অ্যাটলিস্ট 2টা অ্যান্সার করে ফেলতে পারবেন। তাহলে আপনার এখান থেকে 2টো অ্যান্সার হয়ে গেছে। সি, দেন আপনি আমাদের ম্যাচিং নেমস যেগুলোকে আমরা বলি ক্লাসিফিকেশন রয়েছে 3টা কার্টের উপরে, এটা আপনি কোথায় এটার লোকেশন রয়েছে অলরেডি আপনার স্কিমিং করার মাধ্যমে আপনি জেনে গেছেন, এবং অ্যাট দ্য এন্ড আপনার
কমপ্লিট দ্য সেন্টেন্স রয়েছে। তো শুরুতে যেহেতু আমরা ব্যান্ড 6 পাওয়ার জন্য আজকের এই এপিসোডটি করেছি, কাজে আমরা গ্যাপ ফিলিংগুলো আগে সলভ করব। সো এই গ্যাপ ফিলিং রয়েছে এখানে 5টি। ওকে, সো ধরুন এই গ্যাপ ফিলিং সলভ করতে গিয়ে আপনার 8 মিনিট অথবা 10 মিনিট চলে গেছে। আপনি খুবই খারাপ রিডার, আপনি খুব স্পিডি রিডার না যে 10 মিনিট যেতেই পারে, তাহলে কিন্তু আপনার হাত থেকে 15 মিনিট নেই। সেক্ষেত্রে 1 2 3 4 5, 5টির মধ্যে ধরুন আপনি 4টি রাইট করুন। অলরেডি কিন্তু আপনি এখানে 2টো রাইট করতে পেরেছেন, 4 2 6। আপনার আর মাত্র 2টি লাগে, সে 2টি যদি রাইট করতে পারেন আপনি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। নাও নেক্সট আমরা এবার এই ক্লাসিফিকেশনগুলো দেখি। 3 ধরনের কার্ড রয়েছে। সি, আমরা 3 ধরনের কার্ড এই যে প্রতিটি প্যারা শুরুতে পাবো। হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ এবং হিয়ার ইট ইজ। সো এটা যেহেতু সবচেয়ে ছোট, কুইক আমরা এটা পড়ে ফেলবো। ওকে, পড়ে ফেলার পর দেখবেন যে এইটার অ্যান্সারটাও ধরে নেন আপনি 20, তো 20-র অ্যান্সার হচ্ছে সি। বাকি দুটো দেখেন আপনি যেহেতু বড় রয়েছে TCL কার্ড, বাকি দুটো এটা দিয়ে আসেন, দেখবেন আপনার এখান থেকে ইজিলি 2টো রাইট হয়ে গেছে। আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। স্টিল আপনার সামনে কিন্তু 3টি কোশ্চেন্স এখনো রয়েছে সলভ করার জন্য। এবার দেখুন আপনি যে ব্যাকগ্রাউন্ড রিডিংটা করবেন, অনেকগুলো আপনি কোশ্চেন সলভ করলেন, আপনি দেখবেন একটি কোশ্চেন এখান থেকে পেরে যাচ্ছেন। তার মানে স্টিল 2টো কোশ্চেন রয়েছে, অর্থাৎ আপনার হাতে কিন্তু আর মাত্র 1 থেকে 2 মিনিট সময় রয়েছে। ওকে, এই 2 মিনিট সময়ের মধ্যে আপনি এটা চেষ্টা করুন যে আমি বিভিন্ন ইনসেক্টসের নাম খুঁজে পাই কিনা, আমি কিছু ভেহিকেলের নাম খুঁজে পাই কিনা, আপনি এটা স্ক্যান করুন। স্ক্যান করে যদি খুঁজে পেলেন তাহলে কিন্তু আপনি 6.5-এ পৌঁছে যাবেন। আর যদি স্ক্যান করে খুঁজে না পান তাহলে আপনার অ্যাটলিস্ট 6 থাকবে। অনেক স্টুডেন্ট বাংলাদেশে 5.5 পায় রিডিংয়ে, দেখে আমার কষ্ট লাগে, কারণ তাদের টেকনিকের সমস্যা। আর যে পড়তে পারেন না তার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, কিন্তু পড়তে পারলেও আপনি যে ব্যান্ড 5.5 পান, এটা কমপ্লিটলি একটা টেকনিক্যাল প্রবলেম। ওকে, দেখুন আপনার এখান থেকে 8টি বের হয়ে চলে আসছে, তার মানে আপনি ব্যান্ড 6-এ পৌঁছে গেছেন। আর টাইম আপনি ম্যানেজ করবেন প্যাসেজ 2-তে। এবার চলুন আমরা প্যাসেজ 2 পার করে আমরা প্যাসেজ 3-তে চলে যাই। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে আসি, এই প্যাসেজ 2 হচ্ছে আপনার কিলার। আমি দেখেছি আমাদের স্টুডেন্টদেরকে, তারা প্যাসেজ 2 সলভ করতে অনেক বেশি সময় নেয় বলে প্যাসেজ 3-তে গিয়ে আর সময় ম্যানেজ করতে পারে না। সো এই কিলারকে আপনাকে কিল করতে হবে। চলেন আমরা দেখে আসি এবার প্যাসেজ 3। যথারীতি আমরা প্যাসেজ 3-তে পৌঁছে গেছি এবং প্যাসেজ 3-তে পৌঁছে প্রথমে যে কাজটিকে আমরা করব তা হচ্ছে প্যাসেজের টাইটেল পড়ব, সাবটাইটেল পড়ব এবং প্রতিটি প্যারার ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ে আমরা একটি করে সাইড নোট নেওয়া শুরু করব। ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ে একটি সাইড নোট নেওয়া শুরু করব। যখন আপনি প্রতিটি প্যারার সাইড নোট নেওয়া শেষ করবেন তখন আবারও এই সাইড নোটগুলো পড়বেন, যাতে করে এই প্যাসেজ সম্পর্কে ভালো একটি থিম আপনার মাথায় আসে। মনে রাখবেন এই থিম নেওয়ার পর ডিপেন্ড করছে আপনার অ্যাকিউরেসি। আমরা এবার ম্যাচিং ইনফরমেশন সলভ করতে চাই। ম্যাচিং ইনফরমেশন আপনি প্রথম লাইন লাস্ট লাইন পড়ার পরে দেখবেন যে আপনি 2টো কোশ্চেনের অ্যান্সার পাচ্ছেন অ্যাটলিস্ট। তার মানে আপনার সামনে কিন্তু আরও 3টি কোশ্চেন রয়ে গেল। আপনি এগুলোকে স্কিপ করে এবার সামারিতে চলে আসুন। এই সামারিতে 1 2 3 4 4টি কোশ্চেন রয়েছে। মনে রাখবেন এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই স্কোর নিয়ে আসতে হবে। সো আপনি মনোযোগ দিয়ে এখানে সলভ করুন, তাহলে অলরেডি কিন্তু আমাদের 8 মিনিট গন। ওকে, এবং এই 4টি সলভ করতে ধরুন আরও 5-6 মিনিট সময় আপনার চলে গেছে। আমাদের মোটামুটি 40 মিনিটস গান। আপনি এখানে অবশ্যই প্যানিক হইবেন না, কারণ আপনার 14 মিনিট চলে গেলে আপনার টার্গেট কিন্তু মাত্র 8টি রাইট করা এবং আপনার সামনে কিন্তু 14টি কোশ্চেন রয়েছে। কাজে আমরা কিন্তু অলরেডি রাইট করতে পারছি 2টি, আর এখান থেকে যদি আপনার একটি ভুলও হয় তাহলে 3 2 5টি। মনে রাখবেন আপনার টার্গেট কিন্তু 8টি, আর 3টি করতে পারলে আপনার ব্যান্ড 6 নিশ্চিত হচ্ছে। দেন চলে আসেন আপনি ম্যাচিংয়ে। আচ্ছা, এই ম্যাচিংগুলোর মধ্যে আমরা সবগুলো কোশ্চেন সলভ করব না, আমরা অ্যাটলিস্ট 1টি বা 2টি কোশ্চেন আমাদের সলভ করা খুবই জরুরি। চলুন আমরা দেখে আসি কোন নামগুলো আমরা সলভ করব। সো আমরা যদি পিছন দিক থেকে সার্চ করি একদম প্যাসেজের, তাহলে দেখতে পাবেন এখানে যা নিয়ে আলোচনা। হ্যাঁ, যা এটা অনেকবার রয়েছে। সো যিনি অনেকবার রয়েছে তারটা আসলে পড়লে তো সময় বেশি লাগবে, কাজে আমাকে একটু যেটা একবার রয়েছে সেটা নিয়ে আমরা সলভ করি। দেখেন উনি এখান থেকে শুরু হয়েছেন, কাজে এটা কিন্তু আমাদের প্রথমে সলভ করার দরকার নেই। যে নামটি একবার রয়েছে, যেমন সেই ফর এক্সাম্পল দিস ইজ মার্লন, দেখেন উনি অল্প জায়গায় ওনার কথাবার্তা, সো কাজে ওনাকে পড়ে ফেলুন, তাহলে আপনার টাইম সেভ হবে। ধরেন মার্লন শর্ট অ্যান্সারটা দিস ওয়ান ইজ সি, এবং আপনি আরেকটা সলভ করলেন দিস ওয়ান ইজ বি,
তাহলে বাকিগুলো আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডি নম্বরটা অনেকবার রয়েছে, আমরা একটা রিস্ক এডুকেটিভ গেস তো করে নিতেই পারি। তাহলে দিস 3 অ্যাকচুয়ালি বেসিকলি ফর দিস ওয়ান। কাজে এখান থেকে যদি আপনার অ্যাকুরেসি ঠিক থাকে তাহলে আপনার কিন্তু 3টে রাইট হয়ে যাবে, তার মানে আপনি কিন্তু লক্ষ্যে পৌঁছে গেছেন আপনার 8-এর। দেন আপনার সামনে যদি স্টিল 1 মিনিট বা 2 মিনিট থাকে তখন আপনি এই দিস 3 আপনি ইউ ক্যান ট্রাই। অলরেডি আপনি কিন্তু বুঝে গেছেন যে কোন প্যারায় কোনটা রয়েছে, অনেকগুলো প্যারাগ্রাফ পড়া হয়ে গেছে তো, এবং যদি আপনার সময় থাকে আপনি এই 3টে কোর্সেস ট্রাই করতে পারেন, আপনার 8টি অ্যাটলিস্ট রাইট হবে। তার অর্থ কি জানেন, আপনি কিন্তু আসলে আপনার যোগ্যতা আছে বাংলাদেশের সবারই, সেটা হচ্ছে ব্যান্ড 6 পাওয়ার রিডিংয়ে। দুঃখজনকভাবে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের লাস্ট ইয়ারের যে সার্ভে তাতে আমরা দেখেছি বাংলাদেশি স্টুডেন্টদের রিডিংয়ের অ্যাভারেজ স্কোর হচ্ছে 5 কখনোই হবে না যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে। সো ঠিক এইভাবে প্রত্যেকটি ক্যামব্রিজ বই নিন, ক্যামব্রিজ বই নিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকুন কিভাবে আমি এই টাইমটা ম্যানেজ করতে পারি। দেখুন আপনি এই টেকনিকগুলো ফলো করে আপনার টাইমটাকে ম্যানেজ করতে পারেন কিনা। নেক্সট এপিসোডটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এমসিকিউ নিয়ে। এনটিভির সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।